আমরা আগের দিন বল সম্বন্ধে জেনেছি, আজকে আমরা চাপের সম্বন্ধে একটা আইডিয়া নেব, একটা ধারণা তৈরি করব। চাপ জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে আমার যদি বলের পরিমাণ বেশি হয় তাহলেই কি চাপের পরিমাণ বেশি হবে বা কি, এই জিনিসগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটা সুন্দর ছোট্ট উদাহরণ দিয়েছে। দুটো বোতল নিয়েছে, সেই দুটো বোতলের মধ্যে জল ভরেছে। একটা বোতলের মধ্যে, বাঁদিকের বোতলটার মধ্যে এমনি সাধারণ জল নিয়েছে, ডান দিকের বোতলটায় নুন জল নিয়েছে বেশ ভারী করে। এবার তোমাদের কি ধারণা কোনটা বেশি ওজন হবে? নুন জলটা বেশি ওজন হবে, তাহলে এটা বেশি নিচের দিকে নেমে যাবে। কেন? আমরা তো এটা দিয়ে তাই মাপতাম, বল মাপতাম বা ওজন মাপতাম। কি বলেছিলাম এটার নাম? এটার নাম বলেছিলাম স্প্রিং তুলা যন্ত্র। খেয়াল করে দেখো, তো আমরা দেখতে পাচ্ছি যে নুন জলের এটা বেশি ঝুলে যাবে। কেন? এর ভর বেশি বা এর ওজন বেশি, তাই এটা নিচের দিকে বেশি ঝুলে যাবে। এবার কথা হচ্ছে যে আমার এই যে জিনিসটা, নিচের যে জায়গাটা, দুটো তো বোতলের নিচের জায়গাটা সমান, একই পরিমাণ জায়গা নিয়ে আছে। এবার কোন বোতলটা বেশি পরিমাণ চাপ তৈরি করবে? আমরা একদম সাধারণভাবে হিসাবে কি বোঝায়, যে বোতলটার ওজন বেশি সেই বোতলটা বেশি পরিমাণ চাপ তৈরি করবে, মানে নুন জল দেওয়া বোতলটা বেশি পরিমাণ চাপ তৈরি করবে। কিন্তু ঠিক কতটা সেটা আমরা কি করে বের করব? বের করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এর মধ্যে ভর কত আছে, বা তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমাদের জানতে হবে হচ্ছে এর আয়তন কত আছে। আয়তন এবং ভর এই দুটো জিনিস যদি আমি জেনে যেতে পারি, তাহলে তার থেকে যে জিনিসটা জানা যায় সেটাকে বলে হচ্ছে ঘনত্ব। যেটা যত বেশি ঘন সেই জিনিসটা তত বেশি, তার ঘনত্ব তত বেশি, তাই তো? যে জিনিসটা যত বেশি ঘন তার ঘনত্ব তত বেশি। সাধারণ জলের থেকে নুন জলের ঘনত্ব বেশি, কেন? সেটা বেশি ঘন। তো ঘনত্ব বলতে কি বোঝায়? ঘনত্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ঘনত্ব বলতে আমরা সবসময় পাই হচ্ছে, আমি এরকম অদ্ভুত ঘনত্ব এইরকম বানান দিয়ে লিখছি, ডেন্সিটি ইংলিশটা যদি আমি করি। ঘনত্ব বলতে আমি পাই হচ্ছে ভর ভাগ আয়তন। ডেন্সিটি আয়তন মানে কি? আয়তন দেখো এই দুটোর ক্ষেত্রে আয়তন কিন্তু সমান, দুটোরই একই পরিমাণ জল ধরছে, মানে একই বোতলের সাইজ ভিতরে যতটা পরিমাণ ধরবে সেটা সমান। সেটা তোমার কত? সেটা তোমার যদি 1 লিটারের বোতল নিই 1 লিটার, যদি 500 মিলিলিটারের বোতল নিই 500 মিলিটার, দুটোর ক্ষেত্রে আয়তন সমান। দুটোর কি চেঞ্জ হয়ে যাচ্ছে? তার ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তার মাস যেটা সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে ঘনত্ব একটার ক্ষেত্রে বেশি হবে, একটার ক্ষেত্রে কম হবে। সাধারণ জলের ক্ষেত্রে ঘনত্ব কম হবে, নুন জলের ক্ষেত্রে ঘনত্ব বেশি হবে। এইবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই যে ঘনত্ব ও সম্বন্ধে জানলাম, এর তো একটা একক সম্বন্ধে আমাদের জানতে হবে। এককটা কি হতে পারে? আমার ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, কিলোগ্রাম। আর আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে মিটার কিউব। আয়তনের একক মিটার কিউব, বা তোমার কখনো কখনো লিটার হিসাবে ইউজ করা হয়। 1 লিটার মানে হচ্ছে এক ডেসিমিটার কিউব। গ্রাম ডেসি সেন্টি সেই মনে আছে? 1 ডেসিমিটার কিউব। তো যাই হোক, আমাদের বা 1000, তো যাই হোক আমাদের এখানে এইটা আপাতত এত কিছু আমাদের না বুঝলেও চলবে। আমাদের এখানে যেটা বোঝা সেটা হচ্ছে যে আমার ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। একদম সিম্পল সিস্টেম। এই দেখো এখানটায় যেটা লিখেছে, একদম ঘনত্ব ব্যাপারটাকে সুন্দর করে তৈরি করে নিয়ে এসছে। 1 লিটার জল মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার জল। ঠিক আছে? কেন? 1 লিটার মানে হচ্ছে 1 ডেসি সেন্টিমিটার কিউব। 1 ডেসি সেন্টিমিটার হচ্ছে
1 ডেসি সেন্টিমিটার হচ্ছে 10 সেন্টিমিটার, গ্রাম ডেসি সেন্টি। তো তো ওইখান থেকে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। 1000, আমি এখানে এটা লিখতে তখন ভুল করেছি, 1000, 1 লিটার মানে 1000 লিটার লিখে লিখেছি, এটা 1000 সেন্টিমিটার কিউব। এই যে জিনিসটা তৈরি হচ্ছে। আর 1 কেজি জল মানে হচ্ছে 1000 গ্রাম জল। তাহলে 1000 ঘন সেন্টিমিটারের ভর যদি 1000 গ্রাম হয়, 1 ঘন সেন্টিমিটারের ভর কত হবে? 1000 বাই 1000 করলে আমি আলটিমেটলি পাবো হচ্ছে 1 গ্রাম। তার মানে জলের ঘনত্ব গিয়ে দাঁড়াবে হচ্ছে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। কীভাবে বের করছে তুমি খেয়াল করে দেখো। 1000 ঘন সেন্টিমিটার জলের ভর 1000 গ্রাম হলে 1 ঘন সেন্টিমিটার জলের ভর কীভাবে হবে? ঐকিক নিয়মের মাধ্যমে বের করব, করে আমি ঘনত্বটা পেলাম হচ্ছে জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার তরলের চাপ, আমরা এতক্ষণ অবধি ঘনত্ব নিয়ে কথা বললাম। তরলের চাপ, কোনো একটা জিনিসের উপর কত পরিমাণ চাপ পড়বে, আমি যেটা এর আগে বলছিলাম, সেটা কিভাবে বোঝা যায়? আমার সেই জিনিসটার উপর কত পরিমাণ বল প্রয়োগ হচ্ছে ভাগ সেটা কতটা ক্ষেত্রফল জুড়ে রয়েছে। কীরকম ব্যাপার, ধরো এই যে পাত্রটা রয়েছে, এটা এর মধ্যে যত পরিমাণ জল আছে সেটাই তো নিচের দিকে তার বল প্রয়োগ করছে। এবার এই বলটা কতটা জায়গা জুড়ে প্রয়োগ হচ্ছে, এর নিচের যতটা ক্ষেত্রফল সেটা জুড়ে প্রয়োগ হচ্ছে। তাহলে আমি যখন চাপ বের করব তখন এই যে জলের জন্য যে বলটা তৈরি হচ্ছে সেই বলটাকে নেব আর তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। ক্ষেত্রফল কোন ক্ষেত্রফল? এর নিচের ক্ষেত্রফল। এই যে পাত্রটা জুড়ে টোটাল যে জলটা আছে তার জন্য যে বল প্রয়োগ হচ্ছে সেটাকে নেব আর নিচের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করব। এটার সাহায্যে আমরা সিম্পল ওয়েতে বের করে নিয়ে আসতে পারবো। এখানে যেরকম ধরো একটা সুন্দর জিনিস এখানে উদাহরণ দিয়েছে যে এই যে নিচের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে 0.25 বর্গমিটার। কত বলেছে? 0.25 বর্গমিটার। আর উপরে যে জলটা রয়েছে সেটা 98 নিউটন বল প্রয়োগ করছে। তার মানে 98 নিউটনকে আমি 0.25 দিয়ে ভাগ করলে আমি 392 নিউটন পার বর্গমিটার পেলাম। এটা হচ্ছে বলের পরিমাপ। বলের পরিমাপ না, এটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে বলের পরিমাপ। প্রতি একক, সেখানে লিখেছে প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের উপর বলের পরিমাপ। তার মানে এটাই হচ্ছে তোমার চাপের পরিমাপ, 392 নিউটন পার বর্গ মিটার। এই নিউটন পার বর্গমিটার এইটাকে বলা হয় হচ্ছে পাস্কাল। কি বলে? নিউটন পার বর্গমিটারকে বলে হচ্ছে পাস্কাল। 1 পাস্কাল সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার আর বর্গমিটার একই হলো, মিটার কিউব আর ঘন মিটার ব্যাপারটা সেম হলো। তাহলে আমরা এখানটা থেকে জানতে পারলাম যে আমাদের চাপ কিভাবে বের করে আনতে হয়। চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল। এসআই একক, অবশ্যই এসআই একক। 1 এসআই একক, 1 পাস্কাল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। যদি 1 মিটার স্কোয়ার জায়গার উপর 1 নিউটন বল প্রয়োগ হয় তাহলে যে চাপটা হবে সেটা হচ্ছে 1 পাস্কাল। বোঝা গেছে? এখানে একটা সুন্দর জিনিস দেখিয়েছে, দেখো একটা বোতল নিয়েছে, তার মধ্যে জল ভরেছে, আর একটা গামলা নিয়েছে, তার মধ্যে জল ভরেছে। কোনটাতে জল বেশি আছে? অবশ্যই গামলাটাতে জল বেশি আছে, বোতলে জল কম আছে। কিন্তু তুমি যদি দুটোতে ছোট ছোট ফুটো করো তুমি দেখবে এই বোতল থেকে বেশি জোরে জল পড়ছে, গামলা থেকে কম। তাহলে এখানে তো জল বেশি ছিল, তাহলে তো এখান থেকে বেশি পড়ার কথা। এখান থেকে কেন বেশি পড়ছে? তার কারণ হচ্ছে বোতলটার যে লম্বাটা, বোতলটার যে হাইট, সেইটা কিন্তু বেশি। এটা একটা অদ্ভুত ভালো জিনিস। সেটা হচ্ছে যে কোনো তরলের ক্ষেত্রে চাপ কতটা হবে সেটা পরিমাপের উপর নির্ভর করছে না, সেটা নির্ভর করছে তরলটা যে পাত্রে আছে সেই পাত্রটার হাইট কতটা, সেই পাত্রটা কতটা লম্বা তার উপর। এই পাত্রটা দেখো হাইট কম দেখে এর চাপ কম, এটা আস্তে করে পড়ছে। এই পাত্রটাতে জল কম আছে কিন্তু হাইট বেশি দেখে এটার থেকে জল অনেক বেশি জোরে পড়ছে। এই জিনিসটাকে আমরা
সুন্দর একটা হিসাব দিয়ে আমরা লিখতে পারি। এখানে কোথাও দিয়েছে কিনা দেখলাম না, যাই হোক আমরা যেটা দিয়ে লিখতে পারি সেটা হচ্ছে এই যে চাপের পরিমাণটা হবে, যে প্রেশারটা হবে, সেই প্রেশারটা হবে হচ্ছে তিনটে জিনিসের গুণফল। একটা হচ্ছে এইচ, আরেকটা হবে ডি, আরেকটা হবে হচ্ছে জি। দেখো কোনটা কি, পি হচ্ছে চাপ বা প্রেশার যাকে বলে, হলো। এইচ হচ্ছে উচ্চতা, হাইট। এইচ তাহলে কি হলো, হাইট, কতটা উচ্চতা হলো। ডি, ডি হচ্ছে ঘনত্ব, ঘনত্ব আমরা একটু আগে জেনেছি, ঘনত্ব, ঘনত্ব হচ্ছে ডেন্সিটি, হলো। আর এই যে জি, জিটা হলো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, তাকে কি বলে, গ্র্যাভি আমরা এই ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। এই ভ্যালুটা কত পেয়েছি, 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমাদের কী কী জিনিসের উপর আমার চাপের পরিমাণটা নির্ভর করছে, চাপের পরিমাণটা কতটা উচ্চতা তার উপর নির্ভর করছে, এই জিনিসটা যেটা বুঝলাম। আর যেটা বুঝলাম সেটা হচ্ছে ঘনত্বের উপর। অবশ্যই আমার যদি এমনি জল থাকে আর নুন জল থাকে, নুন জল থাকলে আমার বেশি পরিমাণ চাপ তৈরি হবে, কেন, তার ঘনত্ব বেশি। তাহলে একটা হচ্ছে এই উচ্চতার উপর নির্ভর করে যাচ্ছে, একটা ঘনত্বের উপর, আর অভিকর্ষজ ত্বরণ তো সবসময় রয়েছে। এইটারকে দিয়ে গুণ করলে আমি টোটাল এই চাপের পরিমাণটা সবসময় পেয়ে যাই। পিকে যদি আমি গুণ করি, পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি করলে আমি এই জিনিসটা পেয়ে যাই। এই যে দেখো যেটা বলছিলাম, ঘনত্বের উপর নির্ভর করছে কিভাবে। তোমার এখানে এমনি জল ছিল, এখানে গাঢ় নুন জল ছিল, কোনটা দিয়ে বেশি দূরে যাবে, গাঢ় নুন জল দিয়ে বেশি দূরে যাবে। তার জন্য কেন, গাঢ় নুন জলের ক্ষেত্রে ঘনত্বটা বেশি, তাই আমরা এখানে এটা দেখিয়েছি তো যে ঘনত্বের উপর এটা নির্ভর করে যাচ্ছে। এই চাপের পরিমাণটা যত বেশি পরিমাণ ঘনত্ব হবে তত আমার চাপ কিন্তু বাড়বে। সেই জিনিসটাই দেখো এখানটায় পরিষ্কার করেছে। ঠিক আছে, তো উচ্চতার উপর নির্ভর করছে, ঘনত্বের উপর নির্ভর করছে, এবং এর উপর নির্ভর করে আমার যে টোটাল যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এইচ ইন্টু ডি ইন্টু জি। একদম এরকম সুন্দর করে জিনিসটাকে বের করে নিয়ে চলে আসতে পারবো যখনই আমাদের দরকার। এখানে আরও কিছু দু একটা ছোটো ছোটো পরীক্ষা দিয়েছে, ভেঞ্চুরিমিটারের পরীক্ষা দিয়েছে, যে কোন দিকে বেশি চাপ হবে না হবে, কখন চাপটা বেশি হবে, সেই জিনিসগুলো। তুমি যদি দুদিকে দুরকম হাইটের তরল নিয়ে থাকো, এটা যদি খুলে দাও তাহলে দুদিকে সমান হয়ে আসবে। এই জিনিসটা এখানে দেখাতে চেয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে সমোচ্চশীলতা। জল এই যে চারখানা এই আছে, সেটা যেরকমই দেখতো, এটা বেশি মোটা, এটা কম মোটা, এটা সাপের মতন, এটা বেশি সাপের মতন, তাতে কিচ্ছু যায় আসে না। তোমার তরল কিন্তু একই উচ্চতা অবধি সবসময় থাকবে। এই জিনিসটাকে কি বলা হয়, তরলের সমোচ্চশীলতা ধর্ম। কি বলে, তরলের সমোচ্চশীলতা ধর্ম। সম উচ্চশীলতা, সবকটাই সমান পরিমাণ উঁচুতে থাকবে, এই ধর্মটাই হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। এখানটা খুব সুন্দর করে এই জিনিসটাকে দেখানোর চেষ্টা করেছে। ঠিক আছে, এই যে এখানে যেই ঘটনাটা ঘটছিল, যখন এ আর বি যখন দুটো সমান, তখন কোনো দিক থেকে কোনো দিকে জল যাবে না, কিন্তু এক্ষেত্রে কি হবে, এদিক থেকে এদিকে জল আসবে। এখানে কি হবে, এদিকে জল বেশি আছে, ঠিক আছে, কিন্তু এদিকে যেহেতু উচ্চতা বেশি, তাই এ থেকে বি এর দিকে জল আসবে। তো আমরা জলের এর চাপ সম্বন্ধে আমরা জানলাম যে জলের এর চাপ ব্যাপারটা শুধুমাত্র তার পরিমাণ, তার শুধুমাত্র কি তার পরিমাণের উপর নির্ভরই করে না, তার কতটা উচ্চতা আছে তার উপর নির্ভর করে, কতটা তার ঘনত্ব আছে সেটার উপর নির্ভর করে। এই জিনিসটা আমরা করেছি। এইবার এখানে আমরা
তরল থেকে এবার আমরা বায়ুর চাপের ব্যাপারটায় যাচ্ছি। বায়ু কি আমাদের উপর সত্যি চাপ দেয়? এটা একটা খুব সুন্দর মানে অদ্ভুত একটা প্রশ্ন। বায়ু আমাদের উপর চাপ দেয় কিনা সেটা আমরা তখন বুঝতে পারবো যখন আমরা বায়ুর বাইরে বেরোতে পারবো। এবার বায়ুর বাইরে বেরোলে তো আর খুব একটা বেঁচে থাকার চান্স নেই, তো যার ফলে বায়ুর চাপটা আমরা আলাদা করে বোঝাটা একটু হলেও কষ্টকর, যে আমরা কি আদৌ আমাদের উপর চাপ আছে কি নেই। কিন্তু কিছু কিছু সুন্দর জিনিস দিয়ে ব্যাপারটা খুব সুন্দর করে বোঝা যায়। তার মধ্যে একটা জিনিস এইখানে দেখিয়েছে, দেখো এই যে একটা এরকম ছোট টিউব, এদিকে একটা ছোট টিউব নেওয়া হয়েছে, সেই ছোট টিউবটার মধ্যে পারদ দিয়ে একদম ভর্তি করে দেওয়া হয়েছে, একদম ভর্তি করে দিয়েছি। এই যে পারদ দিয়ে ভর্তি করলাম আর এটার ভিতরে পারদ রয়েছে, আমি টিউবটাকে এবার উল্টে দিলাম। উল্টে দিলে কি দেখবো, পারদ কিছু পুরো, আচ্ছা তোমার মাথায় কি আসে, তোমার যদি একটা জিনিসের মধ্যে তুমি জল ভরো, জল ভরে উল্টে দাও, তাহলে কি হবে, জলটা নিচে পড়ে যাবে। আমি যদি, সেটাই তো হওয়া উচিত। কিন্তু এখানে তুমি খেয়াল করে দেখবে যে এইটা মুখটা যখন এর মধ্যে ঢুকিয়ে দিলে, নামিয়ে দিলে, তখন পুরোটা পরিমাণ কিন্তু পারদ নেমে আসবে না, একটা উচ্চতা অবধি পারদ কিন্তু থেকে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই মুখটা যদি খোলা থাকতো, নিচে যদি পারদ না থাকতো, তাহলে কিন্তু পড়ে যেত। মুখটা খোলা নেই, নিচে পারদ আছে দেখি এটা উঠে থাকছে। কেন হচ্ছে দেখো, এই উপর নিচের দিকে একটা চাপ পড়ছে, এই দিকটা তো এই জিনিসটার উপর নিচের দিকে চাপ পড়ছে, তো এই চাপটা এইখানে তো সমান হতে হবে, এই দিকের চাপটার সাথে সমান হতে হবে ভিতরের দিকে। এবারে ভিতরে কি আছে, ভিতরে তো শুধুমাত্র পারদ আছে। ভিতরটা যদি পুরোপুরি ফাঁকা হয়ে যায় তাহলে তো চাপটা সমান থাকবে না। বাইরের দিক থেকে এখানে যে চাপটা পড়ছে এরকম করে সেটা আছে, এই দিক থেকে যে চাপটা পড়ছে সেটা আছে, কিন্তু যদি এর ভিতরে কোনো চাপ না থাকে তাহলে কি করে এইটার ক্ষেত্রে চাপটা সমান হয়ে আসবে? তাহলে এর ভিতরে চাপটা কে দেবে? দেবে হচ্ছে এই যে পারদ স্তম্ভটা রয়েছে, সেই জিনিসটা এখানে চাপ দেবে। এই যে ছবিটাতে সেটা বোঝানোর চেষ্টা করেছে। আমার যে এই যে বায়ুর চাপটা এখানে রয়েছে, এখানে পড়ছে, এর ভিতরে যদি কোনো তরল না থাকে তাহলে এইখানে চাপটা আমার মেনটেন করবে কী করে? এবার তুমি যদি এখান থেকে হাতটা খুলে দাও তাহলে কী হবে, এই উপর দিক থেকে বায়ুর চাপটা চলে আসবে, তখন এখানেও যা চাপ আছে, এখানেও চাপ আছে, এখানেও চাপ আছে, সমান হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু তোমার যদি এই আঙুল দিয়েটা আটকানো থাকে বা এইটার এই যে উপর দিকটা যদি আটকানো থাকে, তাহলে এর ভিতরে যে জিনিসটা আছে সেইটাই তোমার এর উপর চাপ দেবে। এখান থেকে একটা সুন্দর জিনিস আমরা বের করে নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে যে বায়ুর চাপের পরিমাণটা কত। কি করে পারবো? তুমি যদি দেখো এটাকে যখন উল্টালে, এর উপরের দিক থেকে কি কোনো চাপ আছে এটার উপরে? নেই, এটা তো আটকানো, কোনো বায়ুর কোনো চাপ নেই। কিন্তু এই সাইডের দিক দিয়ে কী আছে, বায়ুর চাপ আছে, এখান দিয়েও বায়ুর চাপ আছে, তার প্রভাবেই তো এই জিনিসটা উপরে থেকে যাচ্ছে। তার মানে এই যে এইখান থেকে এই অবধি এই যে 76 সেন্টিমিটার দেখাচ্ছে, এই 76 সেন্টিমিটার দৈর্ঘ্য অবধি পারদ থেকে যাচ্ছে, তার কারণ হচ্ছে এইখানে তার চাপ পড়ছে বায়ু, এখানে তার চাপ পড়ছে বায়ু। তার মানে এই 76 সেন্টিমিটার অবধি যে পারদটা যে চাপ দেয় সেটাই বায়ুর চাপের সাথে সমান হবে। আমার এখানটার দিকে তাকাই, এর উপরে কতটা পরিমাণ তরল উঠে থাকবে সেই যে চাপটা দেবে নিচে, সেটাই তো এই এ পয়েন্টের চাপ সি পয়েন্টের চাপের সাথে সমান হতে হবে। এ পয়েন্ট আর সি পয়েন্টে কিসের চাপ রয়েছে? বায়ুর চাপ রয়েছে। আর এই বি পয়েন্টে কিসের চাপ আছে? তরলের চাপ রয়েছে। তার মানে আমার সবসময় এ বি এবং সি এর চাপ সমান হতে হবে, এবং সমান হতে গেলে এখানে রয়েছে বায়ুর চাপ, এখানে তরলের চাপ। তাহলে কতটা পরিমাণ তরল থাকলে এই বি পয়েন্টে যে পরিমাণ চাপ হবে সেটাই বায়ুর চাপের সমান হবে, সেটাই তরলের পরিমাণটা দিয়ে বের করতে পারবো, তাহলে হাইটটা দিয়ে বের করতে পারবো। এই যে এখানে যেটা পড়ছে, এই জায়গাটায় যে চাপ পড়ছে বায়ুর জন্য পড়ছে, এই দিকটায় যে চাপ পড়ছে বায়ুর জন্য পড়ছে। আর এই ঠিক এইটার নিচটায় এই জায়গাটা কিসের থেকে চাপ পড়ছে? এই জায়গাটায় চাপটা পড়ছে তরলের জন্য। এই ব্যাপারটাকে পুরোটা সমান হতে হবে। তাহলে এইখানের বায়ুর চাপ, এইখানের বায়ুর চাপ আর এইখানে তরলের চাপ, এই তিনটে সমান হতে হবে। তার মানে 76 সেন্টিমিটার যে পারদের যে চাপ সেটা এই বায়ুর চাপের সাথে সমান হতে হবে। এখান থেকে তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম হচ্ছে বায়ুর চাপের পরিমাপ। বায়ুর চাপের পরিমাপ কত পেয়ে গেলাম? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। বায়ুর চাপের পরিমাপ কত? বায়ুর চাপের পরিমাপ কিন্তু একদম পরিষ্কার করে বললে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। এটা যদি তুমি জল দিয়ে করো, জল তো তোমার পারদের থেকে অনেক হালকা,
তাহলে এই 76 সেন্টিমিটারটা আরও বেড়ে যাবে। এটা বেড়ে কত হয় সেটা হচ্ছে 10.3 মিটার। 10.3 মিটার মানে কত দেখো, দোতলা বাড়ির থেকে অনেকটাই উঁচু। তো জলের চাপ কিন্তু তাহলে তোমার বেড়েছে। তাহলে খেয়াল করে দেখো পরিমাণটা কিন্তু অন্যভাবে নির্ভর করছে, কতটা উঁচু সেটার উপর দিয়ে নির্ভর করছে। তার মানে 10.3 মিটার জলের যে চাপ, 76 সেন্টিমিটার পারদের সেই চাপ এবং বায়ুর চাপও তার সমান। আমি কি পেলাম তাহলে একটু আমি এখানে করি, বায়ুর চাপ, তাই তো? বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার আমরা তাহলে কি পেলাম, বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদের চাপের সমান, আবার সেটাই হচ্ছে 10.3 মিটার জলের চাপের সমান। বায়ুর চাপ তাহলে কত হচ্ছে, 76 সেন্টিমিটার পারদের চাপের সমান আর 10.3 মিটার জলের চাপের সমান। এটা আমরা এখানটা থেকে পেয়ে গেলাম। নেক্সট যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি ও প্লবতা। এখানে যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে আমরা এইটা একটা খুব সুন্দরভাবে বোঝা যায়। ধরো তুমি একটা প্লাস্টিকের বল নিয়েছো আর একটা চৌবাচ্চা বা ওই ধরনের একটু বেশ, বা একটা বালতি, বড় বালতি জল আছে। প্লাস্টিকের বলটাকে যত তুমি নিচের দিকে ঠেলে নিয়ে যেতে চাইবে তত দেখবে তোমার বেশি পরিমাণ জোর লাগছে। উপরে তো ওটা ভাসতে অসুবিধা কিছু নেই, তাকে যখন তুমি নিচের দিকে ঠেলে নিয়ে যেতে চাইছো তখনই দেখবে তোমার বেশি পরিমাণ জোর লাগছে, বেশি পরিমাণ বলের প্রয়োজন হচ্ছে। তার কারণ কি, যত নিচে সেটা যাচ্ছে তত কি হচ্ছে, তার উপরে যে টোটাল যে জলটা সেই পরিমাণটা বেড়ে যাচ্ছে। মানে এই বি পজিশনে জল হচ্ছে এইটুকু আর সি পজিশনে জল হচ্ছে এতটা, তাহলে বি পজিশনের উপর চাপ কতটা হবে, এই পরিমাণ জলের চাপ হবে। আর সি এর উপর কতটা চাপ হবে, এতটা পরিমাণ জলের চাপ হবে। এই দুটো তো আলাদা, তার জন্য তোমার যত নিচের দিকে নিতে চাইবে তত তোমার চাপের পরিমাণটা বাড়তে থাকবে। এবং তার সাথে সাথে একটা সুন্দর জিনিসও হয়, সেটা হচ্ছে যত তোমার নিচের দিকে নিচ্ছ তত যেরকম চাপের পরিমাণ বাড়ছে সেরকম বস্তুটার ওজনও কমতে থাকছে। খেয়াল করো কথাটা আরেকবার, আমি যত মানে যখন বি এর থেকে যখন সিতে নিচ্ছি তত তো আমার চাপের পরিমাণ বাড়ছে, যত চাপের পরিমাণ বাড়ছে তত কিন্তু আমার ওজনেরও একটা পার্থক্য হচ্ছে। এই যে জিনিসটা দেখো, আমি জিনিসটাকে বাইরে ওজন করেছি, একরকম ওজন পেয়েছি, অর্ধেক চুবিয়েছি, আমার ওজন কিন্তু কমে যাবে, ওজন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, এই জল এই বস্তুটাকে ঠেলে উপরের দিকে নিতে চাইছে। তুমি যখন বলটাকে নিচের দিকে চোবাচ্ছিলে, বলটাকে যেরকম ঠেলে ওটা উপরের দিকে তুলে দিতে চাইছিল, এও তো সেরকম এই বস্তুটাকেও তো এই জলটা উপরের দিকে ঠেলে দিতে চাইছে, ও নিচের দিকে নামতে চাইছে কিন্তু জলটা তোকে ঠেলে দিতে চাইছে। তাহলে তোমার কি হবে, এই স্প্রিংটা উপরের দিকে উঠে যেতে চাইবে, তার মানে এর যে ওজনটা যখন জলে চোবালাম তখন কিন্তু কমে গেল, যখন পুরো জলে চোবালাম তখন আরও কমে গেল। তাহলে কোনো বস্তুকে যদি আমি জলের মধ্যে চোবাতে যাই তাহলে তার ওজন কমতে থাকে। এই ওজন কমে যাওয়ার এই ঘটনাটাকে বলা হয় প্লবতা। কি বলছে, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্লবতা বলে। কোনো বস্তুকে যখন তরলে চোবাচ্ছি তখন তরল সেই বস্তুটার উপর উপরের দিকে একটা চাপ দেয়, উপরের দিকে একটা বল প্রয়োগ করে, এই বলটাকে বলা হয় হচ্ছে প্লবতা বল। কোনো বস্তুকে জলে বা যে কোনো তরলে যদি আমি নিমজ্জিত করি বা চোবানোর চেষ্টা করি তাহলে সেই বস্তুটার উপর ওই তরল উপরের দিকে একটা চাপ তৈরি করে, সেই চাপটাকে বলে হচ্ছে যে সেই একটা চাপ তৈরি করে বা একটা বল প্রযুক্ত করে, সেই যে প্রযুক্ত বলটা সেটাকে বলা হয় হচ্ছে প্লবতা বল। এই প্লবতা বলের জন্যই আমার কিন্তু এই আপাত ওজন হ্রাস হয়। আপাত কেন, সত্যি সত্যি ওজন কমছে না কিন্তু মনে হচ্ছে আমার ওজন কমে যাচ্ছে। যখন আমি তরলে জিনিসটাকে চোবাচ্ছি তখন মনে হচ্ছে আমার ওজন কমে যাচ্ছে। এই জিনিসটাকে
বলে হচ্ছে কোনো বস্তুকে যদি আমি তরলে নিমজ্জিত করি, তরলে চোবাই, তাহলে তার একটা আপাত ওজনের হ্রাস হয়। সেই যে পরিমাণ, যে তার যে ওজনের যে পরিমাণ হ্রাস হলো, ওজন কতটা কমলো, সেইটা কিন্তু বের করার জন্য আর্কিমিডিস একটা সূত্র দিয়ে গেছেন। সূত্র যেটা দিয়ে গেছেন, কোনো বস্তুকে জলে চোবালে তার যে ওজনের যে হ্রাস হয়, ওজন যেটুকু কমে, সেইটা যে পরিমাণ তরল সরে গেল সেই পরিমাণ তরলের ওজনের সমান হয়। মানে আমি যখন বস্তুটাকে নিচে এখানে চোবাচ্ছি, এই যে এইটুকু অংশের তরল তো সরে যেতে বাধ্য হয়েছে, ওইখানে যখনই চোবাচ্ছি কিছুটা হলে তো জল সরবে, তবে না সেটা নিচে নামবে। তাহলে এই যে অংশটার যে তরলটা, সেইটুকু অংশের তরলের যে ওজন, সেই ওজনটাই কিন্তু এই বস্তুটার ওজনের থেকে কমেছে। মানে যতটুকু জলকে ও সরিয়েছে সেইটুকু জলের ওজনই কিন্তু এর হ্রাস হয়েছে। কোনো বস্তুকে আমি যদি তরলে চুবোই, তাহলে তার যে ওজনের যে পরিমাণ হ্রাস হয়, সেই ওজনের হ্রাসটা সে যে পরিমাণ তরলকে সরাচ্ছে সেই পরিমাণ তরলের ওজনের সমান হয়। এখানে সে এইটুকু পরিমাণ তরলকে সরিয়েছিল, এইটুকু পরিমাণ তরলের যে ওজন, সেই ওজনটুকুই এর হ্রাস হয়েছে। এখানে সে অনেক বেশি পরিমাণ তরলকে সরিয়েছিল, সেই অনেক বেশি পরিমাণ তরলের যে ওজন, সেই ওজনটাই এর থেকে কমেছে। বেশি পরিমাণ তরল সরালে বেশি পরিমাণ ওজনের তরল সরাবে, তার মানে সেই বেশি পরিমাণ ওজনটাই তার থেকে কমবে। এই কারণে যত বেশি তুমি চোবাচ্ছ তত তার ওজন কমে আসছে। কতটা পরিমাণ কমছে সেটা নির্ভর করছে কত বেশিটা পরিমাণ তরল সরাচ্ছে। যতটা পরিমাণ তরল সরাচ্ছে সেই তরলটার যে ওজন, সেই ওজনটা বিয়োগ হয়ে যাচ্ছে, সেই ওজনটা কমে যাচ্ছে। এইখানে এইটুকু পরিমাণ তরল সরিয়েছিল, সেইটুকু তরলের যে ওজন সেটাই বিয়োগ হবে। এখানে গোটা পরিমাণ তরল সরিয়ে দিয়েছিল, সেই পুরো গোটা পরিমাণ তরলের যে ওজন সেটাই বিয়োগ হবে। তাহলে আর্কিমিডিসের নীতি এখানে পরিষ্কার করে লেখা আছে, একটা বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তু কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয়। অবশ্যই তার কিছুটা জায়গা থেকে তাকে সরিয়ে দেবে, ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল, সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুকে জায়গা করতে গিয়ে তরল যেটুকু পরিমাণ তরল সরে গেল, সেই তরলের যে ওজন, বস্তুর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানও তাই। বস্তুর উপর যে উপরের দিকে যে ঊর্ধ্বমুখী বলটা পড়ছে, সেইটা ওই পরিমাণ তরলের ওজনেরই সমান। এবং ওই বলটাই তো প্লবতা বল, সেই বলটাই তো তোমাকে প্লবতা বলও তাই। এই প্লবতা বলটাই তো তার ওজন কমাচ্ছে, সেই জিনিসটাই তো আমরা ব্যবহার করে করছি। যার ফলে ওজনের যে পরিমাণ কমবে, সেটাও এই যে পরিমাণ তরলকে সরিয়েছে সেই তরলের ওজনেরই সমান হবে। এইখানে গিয়ে আমাদের এই ফার্স্ট পার্টটা শেষ হচ্ছে। আমরা এখান থেকে তাহলে কি কি জানলাম আজকে? আমরা আজকে চাপ জানলাম, চাপ কাকে বলে, চাপ কীরকম হয় না হয় সেগুলো জানলাম। আমরা প্রথমে তরলের চাপ জানলাম, তারপর বায়ুর চাপ জানলাম, এবং দেখলাম যে বায়ুর চাপ যদিও আমরা ডাইরেক্টলি বুঝতে পারি না, কিন্তু বায়ু কিন্তু একটা চাপ দেয়। এবং বায়ুর চাপের পরিমাপটা জানলাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্লবতা কাকে বলে জানলাম, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানলাম আর্কিমিডিসের সূত্র, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই কয়েকটা জিনিস কিন্তু এখান থেকে আজকে শিখলাম।